5 আগস্টের পরে বাংলাদেশের সংবিধান বিষয়ে একটা অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়। আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে আমরা দেশটাকে পরিচালিত হতে দেখেছি। অর্থাৎ এমন একটা পরিস্থিতি ছিল যেখানে আমরা গোটা সংবিধানটাকেই আমরা অস্বীকার করি নাই, আবার সংবিধানের ভিতরে সব কিছুর সমাধানও আমরা খুঁজে পাই নাই। এমন অনেকগুলো বিষয় আমাদেরকে সমাধান করতে হয়েছে যার উল্লেখ এই সংবিধানের মধ্যে ছিল না, যেটা আমরা আসলে জনগণের যে সার্বভৌম ক্ষমতা এবং অভিপ্রায় যে প্রকাশ ঘটেছিল 5 আগস্টের মধ্য দিয়ে, তার মধ্য দিয়েই কিন্তু আমাদেরকে সেই সমাধানটা খুঁজতে হয়েছিল। এটা আপনারা জানেন যে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছিল, এই প্রত্যেকটা বিষয় কিন্তু সেই জনগণের যে সার্বভৌম ক্ষমতা এবং অভিপ্রায় সেখান থেকেই কিন্তু সেই ক্ষমতাটা এসেছিল, সেভাবেই কিন্তু সেই জিনিসগুলো পরিচালিত হয়েছিল। এবং আমরা যখন ঐকমত্য কমিশনে আমরা বসলাম, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি বরাবরই আমরা গণপরিষদের কথা আমরা বলে এসেছিলাম, কারণ গণপরিষদের মধ্যে একেবারেই গাঠনিক একটা ক্ষমতা থাকে এবং সেই গাঠনিক ক্ষমতার মধ্য দিয়ে নতুন করে একটা সংবিধান প্রণয়ন করা যায়। সেখানে নতুন করে সংবিধানের মূলনীতিগুলো এবং সংবিধানের যে কাঠামো, সংবিধানের ভিতরকার যে বিষয়গুলো থাকে, বেসিক স্ট্রাকচার, সেই বিষয়গুলো সেখানে নির্ধারিত হয়। পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপটের কারণে ঐকমত্য কমিশনে এক ধরনের পরিবেশ তৈরি হলো। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গণপরিষদের কথা জানালাম। অপরদিকে বিএনপির তরফ থেকে সালাউদ্দিন ভাই, বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তখন সংসদের মধ্যেই সব কিছুর সুরাহার কথা তিনি বলছিলেন। তো বিএনপির তরফ থেকে বলা হচ্ছিল সংসদের ভিতরেই সব কিছুর সুরাহার কথা, আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে বলছিলাম গণপরিষদের মধ্যে সব কিছু সুরাহা হওয়ার কথা। এই দুইটা জিনিসের মাঝখানে একটা জিনিস এসে দাঁড়িয়ে গেল, যে বিষয়টাতে ঐকমত্য কমিশনের এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে যে 5টির উপরে যে বৈঠক হয়েছিল 30টি রাজনৈতিক দলের মধ্যে, সেখানে একটা সমাধানে আসা গেল যে আমরা আসলে গণপরিষদের মধ্য দিয়েও নয়, আমরা সংসদের মধ্য দিয়েও নয়, আমরা সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে যে সংবিধান রিলেটেড যে ইস্যুগুলো আছে সেগুলোর আমরা একটা সুরাহা টানবো। কেন এই প্রস্তাবনাটা তখন নিয়ে আসা হলো, সে প্রেক্ষাপটে যদি আমরা একটুখানি যাই তাহলে আমরা দেখব যে আমরা আসলে এই জুলাই সনদের মধ্য দিয়ে আমরা সংবিধানের এমন মৌলিক কিছু জায়গা আমরা পরিবর্তন আমরা চেয়েছি যেগুলো আসলে সংশোধনের মাধ্যমে টেকসই করা সম্ভবপর নয়। যেমন আমরা বলেছি প্রধানমন্ত্রীর মেয়াদকাল 10 বছর হবে, যেটা আসলে বাংলাদেশের 72-এর যে সংবিধান তার মূলনীতির সঙ্গে, তার যে বেসিক স্ট্রাকচার তার সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ নয়। আমরা বিভাগীয় শহরগুলোতে হাইকোর্ট নিয়ে যাওয়ার কথা আমরা বলেছি, কিন্তু যেটা আসলে 8ম যে সংশোধনী মামলা তার মধ্য দিয়েই বলা হয়েছে যে এটা সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং সেটাকে অসাংবিধানিক হিসেবে কিন্তু তখন এটাকে সাব্যস্ত করা হয়েছে। আমরা উচ্চকক্ষের কথা বলেছি, যেটা আমাদের সংবিধানের একেবারেই নতুন একটা আইডিয়া, যেটা এই সংবিধানের মধ্যে কোথাও 72-এর সংবিধানে এটার কোনো উল্লেখ কিন্তু সেখানে নেই। আমরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য নতুন ফর্মুলার কথা আমরা বলেছি। আমরা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে নিয়োগের জন্য আমরা আলাদা বডি করা হবে, সে কথাগুলো আমরা বলেছি। যে বিষয়গুলো আসলে সংবিধানের মৌলিক কিছু পরিবর্তন, যেই মৌলিক পরিবর্তনগুলো কোনো সংশোধনের মাধ্যমে টেকসই করা সম্ভবপর নয়। আমাদের মধ্যে ঐকমত্য কমিশনের দীর্ঘদিনব্যাপী এই আলাপ আলোচনাগুলো হয়েছে যে যদি আমরা কোনো সংশোধনের মাধ্যমে এটাকে নিয়ে আসি তাহলে এটা কোর্টে চ্যালেঞ্জড হবে, এবং কোর্টে চ্যালেঞ্জড হলে পরে এই যে আমরা পরিবর্তনগুলোর কথা আমরা বললাম সেই পরিবর্তনগুলোকে আর টেকসই করা সম্ভবপর হবে না। সেই জায়গা থেকেই কিন্তু এই সংশোধনী না, সংস্কারের আলাপটা কিন্তু সেখান থেকে এসেছে। যে বিষয়টা এখন যারা সরকারের দলে আছেন, এখানে অনেকেই আছেন যারা ঐকমত্য কমিশনে ছিলেন, তারা কিন্তু বেমালুম সেই প্রসঙ্গটা তারা কিন্তু এড়িয়ে যাচ্ছেন। আজকে জুনায়েদ সাকিব ভাই সংসদে আছেন, তিনি কিন্তু এই সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে অন্যতম ভোকাল একজন ব্যক্তিত্ব ছিলেন। আজকে তিনি ট্রেজারি বেঞ্চে আছেন, কিন্তু তার পক্ষ থেকে কিন্তু এই সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে তিনি কোনো বক্তব্য তিনি বলছেন না। নুরুল হক নূর সেখানে আছেন, তিনিও কিন্তু সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে ভোকাল ছিলেন, কিন্তু তিনিও আজকে সরকারি দলের পক্ষে গিয়ে তিনি আর কোনো কথা বলছেন না। এভাবে ওখানে সালাউদ্দিন ভাই আছেন, তিনিও কিন্তু সংবিধান সংস্কার পরিষদের বিষয়টাতে অ্যাগ্রি করে তারপরেই কিন্তু আমরা সনদের যে সিগনেচার সে অনুষ্ঠানের দিকে আমরা গিয়েছিলাম। সেই সনদ অনুষ্ঠানে সিগনেচার অনুষ্ঠানে যাওয়ার আগেই সালাউদ্দিন ভাই তিনি কিন্তু সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে তিনি কিন্তু সেই ঐকমত্য কমিশনের যে আলোচনা সেখানেই তিনি এগ্রিমেন্টে এসেছিলেন, এবং তিনি সেখানেই তিনি বলেছিলেন 5 অক্টোবরে যে গণভোট হবে সে গণভোটের রায়ে জনগণ সার্বভৌম, এবং সেই সার্বভৌম জনগণের যে অভিপ্রায় ব্যক্ত হবে গণভোটের মধ্য দিয়ে, সেই অভিপ্রায় সেই রায় অবশ্যই প্রত্যেক সংসদ সদস্যকে অক্ষরে অক্ষরে সেটা পালন করতে হবে। কিন্তু এখন এসে তারা আসলে 2/3 মেজরিটি পাওয়ার কারণে, যেহেতু 2/3 মেজরিটিতে বাংলাদেশের সংবিধান নিয়ে কাটাছেড়া যাচ্ছে তাইভাবে করা যায়, সেই সুযোগটাই তারা এখন নেওয়ার জন্য তারা এখন এসে তারা আগেকার যে কমিটমেন্টগুলো আছে সেই কমিটমেন্টগুলো থেকে তারা দূরে সরে আসছেন। একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের আইনমন্ত্রী একদিকে নানা ধরনের দার্শনিক যারা আছেন তাদের বই নিয়ে আসতে বলেন, কিন্তু অপরদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই সংসদকে কয়েকবার তিনি সার্বভৌম বলেছেন। কিন্তু যারা
পৃথিবীর রাজনীতির ইতিহাস যারা জানেন, রাষ্ট্র কাঠামো সম্পর্কে যারা জানেন, যারা জুরিসপ্রুডেন্স সম্পর্কে জানেন, তারা খুব ভালো করেই জানেন যে সংসদ কিন্তু সার্বভৌম নয়। সার্বভৌম হচ্ছে জনগণ। জনগণের সার্বভৌমত্বকে তারা সংসদের মধ্যে কনফাইন করতে চায়। কারণটা হলো জনগণ যে রায়টা দিয়েছে সে রায়টা তারা বাস্তবায়ন করতে চায় না, তারা তাদের মতো করে তাদের রায়টা তারা বাস্তবায়ন করতে চায়। এই কারণে তারা কিছু মিসকনসেপশন তারা সেখানে সরিয়ে ফেলেছেন। আর একটা জিনিস তিনি আজকে বলেছেন যে যে আদেশ দেওয়া হয়েছে সে আদেশটা কোনোভাবেই রাষ্ট্রপতি এটা দিতে পারেন না। রাষ্ট্রপতির সাথে তার ব্যক্তিগত আলাপ তিনি কিন্তু আজকে সংসদে বলেছেন। রাষ্ট্রপতি রাষ্ট্রের কোনো গোপনীয় বিষয় সম্পর্কে কোথাও কোনো মতামত ব্যক্ত করতে পারেন না, কিন্তু সেই রাষ্ট্রপতি ব্যক্তিগত আলাপচারিতায় সালাউদ্দিন ভাই এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী তাকে নাকি বলেছেন যে সেই আদেশটা তিনি দিতে পারেন না, তাকে জোর করে সেটা দেওয়ানো হচ্ছে। এই যে রাষ্ট্রপতি যার আমরা পদত্যাগ দাবি করেছিলাম, সেই পদত্যাগ এবং তার অভিশংসন আমরা দাবি করেছি। কেন আমরা দাবি করেছি সেটা আজকে সালাউদ্দিন ভাইয়ের বক্তব্যের মধ্যে আবার পরিষ্কার হয়েছে। কারণ সালাউদ্দিন ভাইয়েরা বিএনপির যারা আছে তারা এই পতিত ফেসিবাদের দোসর সেই রাষ্ট্রপতির সঙ্গে যোগসাজশ করে জুলাইয়ের যে আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলোকে তারা ভেস্তে দিতে চায়। সেই ধরনের প্রমাণ তিনি আজকে এখানেই দিয়েছেন। আর একটা কথা আপনাদের বলে রাখা প্রয়োজন, তিনি আজকে তার বক্তব্যের সময়টাতে বলছিলেন যে আর একটা মুলতবি প্রস্তাবের ব্যাপারে আমরা আলোচনা করব। এরপরেই তিনি কথাটা বলছেন যে না, একজন বেসরকারি সদস্য এই মুলতবি প্রস্তাবটা নিয়ে এসেছেন। এখান থেকেও কিন্তু একটা জিনিস আমরা খুব ভালোভাবেই আমরা কিন্তু এটার একটা ইঙ্গিত পাই যে আসলে যেই মুলতবি প্রস্তাব একজন বেসরকারি সদস্যকে দিয়ে করানো হয়েছে এটা সালাউদ্দিন ভাইরা বিএনপি ট্রেজারি বেঞ্চ থেকে যারা মন্ত্রীরা আছেন তারা যোগসাজশ করে একজন বেসরকারি সদস্যকে দিয়ে একটা মুলতবি প্রস্তাব তারা নিয়ে এসেছেন। এই ধরনের একটা পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এখনকার যে সংসদের কার্যক্রম সেটা কিন্তু পরিচালিত হচ্ছে। একটা জিনিস মনে রাখা প্রয়োজন, ব্যাপারটা হলো ৭১ পরবর্তী সময়ে উনি আজকে লস কন্টিনিউয়েন্সি অর্ডারের কথা তিনি বলেছেন। সেটার প্রসঙ্গ ধরে তিনি বলেছেন যে বাংলাদেশে ৭৩ সালে সংসদ কার্যকর হওয়ার পর থেকে, অধিবেশন বসার পর থেকে ৭ এপ্রিলের পর থেকে আর কোনো অর্ডার জারি করা যায় না, এটার কোনো এখতিয়ার রাষ্ট্রপতির নাই। এই ধরনের একটা কথা তিনি এখানে বলেছেন যে সংবিধানের কোথায় থেকে এই আদেশের বৈধতা নিয়ে আসা হলো সে প্রশ্নটা তারা করেছেন। কিন্তু একটা বিষয়, তারা এই গোটা আদেশটা তারা পড়েছেন, কিন্তু এই আদেশের মধ্যে স্পষ্ট করে বলা আছে সেখানে কোনো সংবিধানের রেফারেন্সও দেওয়া হয় নাই, সেখানে কোনো আইনের রেফারেন্সও দেওয়া হয় নাই। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে জনগণের সার্বভৌম ক্ষমতা এবং অভিপ্রায়ের প্রকাশ হিসেবে এই আদেশটা জারি করা হয়েছে। যেই আদেশ জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায় হিসেবে জারি করা হয়েছে, সেই আদেশটাকে সংবিধানের মধ্যে ঢুকিয়ে ফেলা, সংবিধানের মধ্য থেকে তার বৈধতা খুঁজতে যাওয়া, এটা কোন ধরনের, এইটা দার্শনিকদের বই পড়ার চিন্তার ফসল, সেই ব্যাপারটাতে আমাদের একটা প্রশ্নের জায়গা রয়েছে। আর একটা বিষয় আমরা একটু ক্লিয়ার করে বলতে চাই, ৭১ পরবর্তী সময়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে ধরনের পরিস্থিতি বিরাজ করছিল, ঠিক একই ধরনের সাংবিধানিক একটা পরিস্থিতি ৫ আগস্টের পরের সময়টাতেও বিরাজ করেছে। ওই সময়টাতে বাংলাদেশের রাষ্ট্রটাকে পরিচালনা করবার জন্য একটা নতুন অর্ডারের প্রয়োজন ছিল। আমরা ৫ আগস্টের পরেও একটা নতুন অর্ডারের, নতুন একটা বন্দোবস্তের আমরা একটা প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছি। সেই প্রয়োজনীয়তার নিরিখেই এই যে আদেশটা জারি করা হয়েছে, সেই আদেশটা জারি করা হয়েছে জনগণের সার্বভৌম অভিপ্রায় এর অভিব্যক্তি হিসাবে, এবং সেটা কিন্তু শুধুমাত্র একটা আদেশের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই। সে আদেশের উপরে অধ্যাদেশ হয়েছে, অধ্যাদেশের উপরে গণভোট হয়েছে। সেই গণভোটে প্রায় ৭০% জনগণ তারা হ্যাঁ ভোট দিয়েছেন। তারপরেও এতভাবে এটাকে জনগণের কাছ থেকে এটাকে বৈধ করে নিয়ে আসার পরেও সেটাকে অবৈধ বলা, জনগণের যে রায় সেটাকে ধৃষ্টতা দেখানোর সমতুল্য। আজকে যে মুলতবি প্রস্তাবের ব্যাপারে আলোচনা করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে সংবিধান সংস্কারের প্রশ্নে একটা মুলতবি প্রস্তাব, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার যে আদেশটি ছিল সেই আদেশের প্রেক্ষাপটে কেন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনটা আহ্বান করা হলো না, সেই প্রেক্ষাপটে কিন্তু আজকের এই মুলতবি প্রস্তাবটা ছিল। সেই সময়টাতে অপ্রাসঙ্গিকভাবেই সরকারি দলের তরফ থেকে তারা সংশোধনের বিষয়ে তারা একটা কমিটির কথা বলেছেন। তারই উত্তরে বিরোধী দলীয় নেতা তিনি কিন্তু বলেছেন যে যদি আজকের সংবাদ সম্মেলনে তিনি সেটা ক্লিয়ার করেছেন, যদি সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে কোনো কমিটি নিয়ে আলোচনা হয় সেটা নিয়ে একটা আলোচনা হতে পারে। এখানে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে রাখা প্রয়োজন, যে ধরনের কমিটির প্রস্তাবনাই করা হচ্ছে না কেন, সেই কমিটিগুলোর কিন্তু আদতে আইনগত তেমন কোনো কার্যকারিতার জায়গা নেই। কারণটা হলো এই সংবিধান রিলেটেড যে বিষয়গুলো, সেই বিষয়গুলো
আমরা বলছি যে সংবিধান সংস্কার যে পরিষদ সেখানে শুরু হবে, বিএনপি বলছে এটা সংসদে শুরু হবে। সেটা কিন্তু কোনো কমিটির মাধ্যমে শুরু হওয়ার মতো কোনো বিষয় এটা নয়। কিন্তু এই কমিটি যেটা সংবিধান সংস্কার পরিষদের জন্য যদি কোনো কমিটি হয়, সেটা হচ্ছে একটা ফ্রেন্ডলি কমিটি। যেই ফ্রেন্ডলি কমিটিতে আসলে আমরা তাদের ভিতরের বিষয়টা কি, তাদেরকে আমরা ফ্রেন্ডলি হয়ে বুঝাইতে চাই যে আসলে জনগণের রায়ের প্রতি আপনাদের সম্মান দেখানো প্রয়োজন। জনগণের রায় যদি আপনারা না মেনে নেন, সেক্ষেত্রে অতীতে যে ধরনের পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল, হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল, সেই ধরনের পরিস্থিতির মুখে আপনাদেরও পড়তে হতে পারে। আমরা বাংলাদেশ রাষ্ট্রটার একটা স্থিতিশীলতা চাই, বাংলাদেশ রাষ্ট্রটা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাক, সেটা আমরা চাই। সেই নিরিখেই বিএনপি সরকারকে আমরা বলতে চাই যে কোনোভাবেই আপনারা গণভোটের যে রায় সেটাকে আপনারা অস্বীকার করতে পারেন না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বসে সবগুলো কথা তিনি শুনেছেন। তিনি নিজেই রংপুরে গিয়ে বলেছেন, দয়া করে গণভোটে হ্যাঁ ভোট দিন, দয়া করে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার কথাটা তিনি বলেছেন। সেই দিন তাদের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে জনগণ তো আসলে না বুঝে গণভোটে অংশ নিয়েছে। যদি ব্যাপারটা তাই হয়, তাদের কাছে প্রশ্ন, আসলে জনগণ কি না বুঝে অংশ নিয়েছে, নাকি বিএনপির যারা সংসদ সদস্য আছেন, বিএনপির না বাংলাদেশের যিনি এখন প্রধানমন্ত্রী আছেন, তিনি কি আসলে বুঝে হ্যাঁ ভোটের কথা বলেছিলেন? সে প্রশ্নটা কিন্তু তখন তৈরি হয়। এই কারণে আমরা বলতে চাই যে জনগণ চেয়েছে বাংলাদেশে একটা কাঠামোগত সুন্দর গণতান্ত্রিক একটা পরিবর্তন আসুক। সেই পরিবর্তনের বিপক্ষে যারা বাদ সেজে দাঁড়াচ্ছে, সেই বাদ তারা কেন সেজেছে আপনারা যদি দেখেন, জুলাই সনদের যে আদেশ, সেখানে যে প্রশ্নগুলো সেট করা হয়েছে গণভোটের, সেখানে স্পষ্ট করে বলা দেওয়া হয়েছে যে সাংবিধানিক যতগুলো প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের নিয়োগগুলো, সেখানে নোট অফ ডিসেন্টের কোনো প্রসঙ্গই নেই। সেটা জুলাই সনদে যেভাবে বর্ণনা করা হয়েছে সেভাবেই সেটা করতে হবে। যে উচ্চকক্ষের কথা বলা হয়েছে, সেই উচ্চকক্ষ ভোটের পিয়ার অনুযায়ী হতে হবে আসলে। এবং তত্ত্বাবধায়ক সরকার নতুন যে ফর্মুলার কথা বলা হয়েছে, ত্রয়োদশ সংশোধনের ফর্মুলা না, জুলাই সনদের যে ফর্মুলা, সেভাবেই সেটা হতে হবে। এই বিষয়গুলো বিএনপি আসলে মানতে চায় না, যাই কারণে তারা এখন গণভোটকে অস্বীকার করছে, বাস্তবের আদেশকে তারা অস্বীকার করছে, এবং তারা একটা ফাঁপা বুলি বলছে যে তারা জুলাই সনদের পক্ষে, তারা সংস্কারের পক্ষে। তারা যে সংস্কারটুকু করতে চায়, এই সংস্কারটুকু খুবই মিনিমাম সংস্কার, যেটা কোনো কাঠামোগত সংস্কার নয়। এবং তারা বেসিক্যালি বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক কাঠামোগত যে সংস্কার, সেই সংস্কারটাকে তারা হতে দিতে চায় না, সংস্কারের তারা পক্ষে না। সেই কারণে তারা এই ধরনের বক্তব্য উপস্থাপন করছে। একটা বিষয় ক্লিয়ার করে রাখা প্রয়োজন, একটা অধ্যাদেশ সেটা সংবিধানের অধীনস্থ হয়ে হতে হয়, কিন্তু যে আদেশের মধ্য দিয়ে জুলাই সনদের বিষয়গুলো নিয়ে আসা হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু সংবিধানের মধ্যে নাই। সংবিধানের বাইরের অনেক বিষয়গুলোকে এই আদেশের মধ্যে সন্নিবেশিত করা হয়েছে। এই আদেশটা আসলে সংবিধানের ইকুইভ্যালেন্ট, এই আদেশটা সংবিধানের সাবঅর্ডিনেট নয়। এই কারণে কিন্তু এই আদেশটা সেটা কোনো অধ্যাদেশ আকারে এখানে আসে নাই। দ্বিতীয় যে প্রসঙ্গটি, সেটা হলো অধ্যাদেশ যে 133টি আছে, সেই 133টি অধ্যাদেশ সেটা কিন্তু সংসদে প্রেজেন্ট করা হয়েছে। সেই 133টি অধ্যাদেশের মধ্যে একটা অধ্যাদেশ হচ্ছে গণভোটের অধ্যাদেশ, যেটা তারা আসলে অ্যাপ্রুভ করবেন না বলে তারা জানিয়েছেন। কিন্তু এই যে গণভোটের অধ্যাদেশ আজকে সংসদে প্রেজেন্ট করা হলো, এই গণভোটের অধ্যাদেশ, সেটা কিন্তু অধ্যাদেশের মধ্যে স্পষ্ট করে বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, সেই অনুযায়ী সেই অধ্যাদেশ, অর্থাৎ তারা যে এই অধ্যাদেশটাকে সংসদে নিয়ে এসেছেন, তার পেছনের যে বাস্তবায়ন আদেশ, সেটাকে কিন্তু তারা কাট করতে পারেন নাই। অতএব এই পুরো জিনিসটা এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটারে পরিণত হয়েছে। এই বিষয়টা যদি তারা বোঝেন, তাদের একজন এমপি পার্থ সাহেব কিন্তু এটা বুঝেছেন। তিনি কিন্তু বলেছেন যে একটা কোয়াজাই কনস্টিটিউশনাল পরিস্থিতি, একই সাথে ট্রেজারি বেঞ্চ থেকে দুই ধরনের বক্তব্য আসতে পারে না। একসাথে তারা সংবিধান সমুন্নত রাখার কথা বলবে, আর একদিকে কোয়াজাই কনস্টিটিউশনাল কথা বলবে। এটা তাদের দিক থেকে দ্বিচারিতা। বরং আমরা যেটা বলছি যে বাংলাদেশ এখন একটি এক্সট্রা কনস্টিটিউশনাল একটা পরিস্থিতি বিরাজ করছে, সেই প্রসঙ্গটাই বাংলাদেশের জন্য সবথেকে জুৎসই প্রসঙ্গ। সংবিধান সংস্কার পরিষদের জন্য যদি কোনো কমিটি গঠন করা হয়, সেই ব্যাপারে আমাদের আলোচনার জায়গাটা ইতিবাচকভাবে আমরা বলছি, এবং সেটা একটা ফ্রেন্ডলি কমিটি। কিন্তু যে সংশোধনীর আলাপের কথা বলা হচ্ছে, সেই জায়গাটাতে কিছু শুভঙ্করের ফাঁকি আছে, এবং সেই বিষয়গুলো সংসদে শুরু হওয়ার আগে পর্যন্ত আমরা শুধু এতটুকু জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদকে বাস্তবায়নের জন্য আমাদের এই কর্মসূচি, সেটার বাইরে গিয়ে কোনো কিছু, সেই ব্যাপারে অবশ্যই আমাদেরকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। এবং আমরা মনে করি যে এর মধ্য দিয়ে যে শুভঙ্করের ফাঁকিগুলো দেওয়ার কথা বলা হচ্ছে, সেই বিষয়গুলো জাতির সামনে আগামীকাল আসলেই আরও পরিষ্কার হবে, এবং তখন জাতির সিদ্ধান্ত নেবে যে আসলে আমাদের বিরোধী দল হিসেবে কী করণীয় থাকতে পারে।